বিজয়া স্বাভাবিক শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা, সে আমি ভুলব না। ইহার মধ্যে যেটুকু শ্লেষ ছিল তাহা বিলাস বিহারীকে একেবারে উন্মত্ত করিয়া দিল। সে প্রায় চিৎকার করিয়াই বলিয়া উঠিল, আচ্ছা, যাতে না ভুলুক সে আমি দেখব। বিজয়া ইহার জবাব দিল না। মুখ নিচু করিয়া নিঃশব্দে চায়ের বাটির মধ্যে চামচটা ডুবাইয়া নাড়িতে লাগিল। তাহাকে মৌন দেখিয়া বিলাস নিজেও ক্ষণকাল নীরব থাকিয়া আপনাকে কথঞ্চিত সংযত করিয়া প্রশ্ন করিল, আচ্ছা, এত বড় বাড়ি তবে কি কাজে লাগবে শুনি? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না। এবার বিজয়া মুখ তুলিয়া চাহিল এবং অবিচলিত দৃঢ়তার সহিত কহিল, না, কিন্তু এ বাড়ি যে নিতেই হবে সে তো এখনো স্থির হয়নি। জবাব শুনিয়া বিলাস ক্রোধে আত্মবিস্মৃত হইয়া গেল। মাটিতে সজোরে পা ঠুকিয়া পুনরায় চেঁচাইয়া বলিল, হয়েছে, 100 বার স্থির হয়েছে। আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এনে অপমান করতে পারবো না। এ বাড়ি আমাদের চাই, এ আমি করে তবে ছাড়বো। এই তোমাকে আজ আমি জানিয়ে গেলুম। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল। সেই দিন হইতে বিজয়ার মনের মধ্যে এই আশাটা অনুক্ষণ যেন তৃষ্ণার মতো জাগিতেছিল যে সেই অপরিচিত লোকটি যাইবার পূর্বে অন্তত একটিবারও তাহার বন্ধুকে লইয়া অনুরোধ করিতে আসিবেন। যত কথা তাহাদের মধ্যে হইয়াছিল সমস্তগুলি তাহার অন্তরের মধ্যে গাঁথা হইয়াছিল। একটি কথাও সে বিস্তৃত হয় নাই। সেইগুলি সে মনে মনে অহর্নিশ আন্দোলন করিয়া দেখিয়াছিল যে বস্তুত সে এমন একটা কথাও বলে নাই যাহাতে এ ধারণা তাহার জন্মিতে পারে যে তাহার কাছে আশা করিবার তাহার বন্ধুর একেবারে কিছু নাই। বরঞ্চ তাহার বেশ মনে পড়ে নরেন যে তাহার পিতৃবন্ধুর পুত্র, এ উল্লেখ সে করিয়াছে। সময় পাইলে ঋণ পরিশোধ করিবার মতো শক্তি সামর্থ্য আছে কিনা তাহাও জিজ্ঞাসা করিয়াছে। তবে যাহা সর্বস্ব যাইতে বসিয়াছে তাহার ইহাতেও কি চেষ্টা করিবার মতো কিছুই ছিল না? যেখানে কোনো ভরসাই থাকে না সেখানেও তো আত্মীয় বন্ধুরা একবার যত্ন করিয়া দেখিতে বলে। এ বন্ধুটি কি তাহার তবে একেবারে সৃষ্টি ছাড়া? নদী তীরের পথে আর সাক্ষাৎ হয় নাই, কিন্তু সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত প্রত্যহই এই আশা করিত যে একবার না একবার তিনি আসিবেনই। কিন্তু দিন বহিয়া যাইতে লাগিল, না আসিলেন তিনি, না আসিল তাহার অদ্ভুত ডাক্তার বন্ধুটি। বৃদ্ধ রাসবিহারীর সহিত দেখা হইলে তিনি ছেলের সঙ্গে যে ইতিমধ্যে কোনো কথা হইয়াছে ইহার আভাস মাত্র দিলেন না, বরঞ্চ ইঙ্গিতে এই ভাবটা প্রকাশ করিতে লাগিলেন যেন সংকল্প এক প্রকার সিদ্ধ হইয়াই গেছে। এই লইয়া যে আর কোনো প্রকার আন্দোলন উঠিতে পারে তাহা যেন তাহার মনেই আসিতে পারে না। বিজয়া নিজেই সংকোচে কথাটা উত্থাপন করিতে পারিল না। অগ্রহায়ণ শেষ হইয়া গেল। পৌষের ঠিক প্রথম দিনটিতেই পিতা পুত্র একত্র দর্শন দিলেন। রাসবিহারী কহিলেন, মা, আর তো বেশি দিন নেই, এর মধ্যেই তো সমস্ত সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। বিজয়া সত্য সত্যই একটু বিস্মিত হইয়া কহিল, তিনি নিজে ইচ্ছে করে চলে না গেলে তো কিছুই হতে পারে না। বিলাসবিহারী মুখ টিপিয়া ঈষৎ হাস্য করিলেন। তাহার পিতা কহিলেন, কার কথা বলছো মা? জগদীশের ছেলে তো, সে তো কালই বাড়ি ছেড়ে দিয়েছে। সংবাদটা যথার্থই বিজয়ার বুকের ভিতর পর্যন্ত গিয়া আঘাত করিল। সে তৎক্ষণাৎ বিলাসের দিক হইতে এমন করিয়া ফিরিয়া দাঁড়াইল যাহাতে সে কোনো মতে না তাহার মুখ দেখিতে পায়।
এইভাবে ক্ষণকাল স্তব্ধ হইয়া আঘাতটা সামলাইয়া লইয়া আস্তে আস্তে রাসবিহারীকে জিজ্ঞাসা করিল, তার জিনিসপত্র কি হলো? সমস্ত নিয়ে গেছেন? বিলাস পিছন হইতে হাসির ভঙ্গিতে বলিল, থাকবার মধ্যে এত একটা তেপে খাট ছিল, তার উপরেই বোধ করি তার শয়ন চলতো। আমি সেটা বাইরে গাছতলায় টেনে ফেলে দিয়েছি। তার ইচ্ছে হলে নিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। বিজয়া চুপ করিয়া রহিল, কিন্তু তাহার মুখের উপর সুস্পষ্ট বেদনার চিহ্ন লক্ষ্য করিয়া রাসবিহারী ভৎসনার কণ্ঠে ছেলেকে বলিলেন, ওটা তোমার দোষ বিলাস। মানুষ যেমন অপরাধী হোক, ভগবান তাকে যতই দণ্ড দিন, তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া, সমবেদনা প্রকাশ করা উচিত। আমি আমি বলছি নে, তুমি অন্তরে তার জন্য কষ্ট পাচ্ছ না, কিন্তু বাইরেও সেটা প্রকাশ করা কর্তব্য। জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন? দেখতুম যদি কিছু। পিতার কথাটা শেষ হইতেই পাইল না। পুত্র তাহার ইঙ্গিতটা সম্পূর্ণ ব্যর্থ করিয়া দিয়া মুখে একটা শব্দ করিয়া বলিয়া উঠিল, তার সঙ্গে দেখা করে নিমন্ত্রণ করা ছাড়া আমার তো আর কাজ ছিল না বাবা। তুমি কি যে বলো তার ঠিকানাই নেই। তাছাড়া আমার পৌঁছবার পূর্বেই তো ডাক্তার সাহেব তার তোরঙ্গ, প্যাটরা, যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে সরে পড়েছিলেন। বিলাতের ডাক্তার, একটা অপদার্থ হাম্বাক কোথাকার, বলিয়া সে আরো কি সব বলিতে যাইতেছিল, কিন্তু রাসবিহারী বিজয়ার মুখের প্রতি আর চোখে চাহিয়া ক্রুদ্ধ কণ্ঠে কহিলেন, না বিলাস, তোমার এরকম কথাবার্তা আমি মার্জনা করতে পারি নে। নিজের ব্যবহারে তোমার লজ্জিত হওয়া উচিত, অনুতাপ করা উচিত। কিন্তু বিলাস লেশমাত্র লজ্জিত বা অনুতপ্ত না হইয়া জবাব দিল, কি জন্যে শুনি? পরের দুঃখে দুঃখিত হওয়া, পরের ক্লেশ নিবারণ করার শিক্ষা আমার আছে, কিন্তু যে দাম্ভিক বাড়ি বয়ে অপমান করে যায় তাকে আমি মাপ করি নে, অত ভণ্ডামি আমার নেই। তাহার জবাব শুনিয়া উভয়ই আশ্চর্য হইয়া উঠিল। কে আবার তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেল? কার কথা তুমি বলছো? বিলাস ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, জগদীশ বাবুর সুপুত্র নরেন বাবুর কথাই বলছি বাবা। তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন, তখন তাকে চিনতুম না, তাই বলিয়া ইঙ্গিতে বিজয়াকে দেখাইয়া কহিল, নইলে ওকেও অপমান করে যেতে সে কসুর করেনি, তোমরা জানো সে কথা। বিজয়া চমকিয়া মুখ ফিরাইয়া চাইতেই বিলাস তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিল, পূর্ণবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করে গিয়েছিল, সে কে? তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে, সেই নরেন বাবু। তখন নিজের যথার্থ পরিচয় দিতে যদি সে সাহস করত, তবেই বলতে পারতুম সে পুরুষ মানুষ। ভণ্ড কোথাকার! সহসা পিতা পুত্র উভয়ই সবিস্ময় দেখিল বিজয়ার সমস্ত মুখ বেদনায় একেবারে শুষ্ক বিবর্ণ হইয়া গেছে।